সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রবাসের কথা। সুপ্রিয় দর্শক, প্রবাসের কথা আজকে আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। আমাদের সাথে আজকে কথা বলার জন্য যোগ দিচ্ছেন সুদূর ইউএসএ থেকে যোগ দিচ্ছেন ডক্টর আফতাবুল হক, যিনি কাজ করছেন প্রিন্সিপাল সায়েন্টিস্ট ইন গ্লোবাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইন ইউএসএ তে কাজ করছেন। ডক্টর আফতাবুল হক, আপনাকে স্বাগত চ্যানেল এস এর স্টুডিওতে। ধন্যবাদ। আশা করি ভালো আছেন। এই সুপ্রিয় দর্শক, সেই সাথে আমাদের সাথে আরো যোগ দিচ্ছেন ডক্টর শেখ এ সেলিম, যিনি কাজ করছেন ডিরেক্টর পিএইচএল অ্যাসোসিয়েটস এন্ড কর্পোরেশন ডেভিস ক্যালিফোর্নিয়া ইউএসএ তে। ডক্টর সেলিম, আপনাকে স্বাগত চ্যানেল এস এর স্টুডিওতে। অনেক ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা। আমাকে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ এস চ্যানেলকে। সুপ্রিয় দর্শক, সেই সাথে আরো যোগ দিচ্ছেন সুদূর নেদারল্যান্ডস থেকে যোগ দিচ্ছেন ডক্টর রেজা করিম, যিনি কাজ করছেন ম্যানেজার ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স এট আর্সেন্ট দ্য নেদারল্যান্ডসে কাজ করছেন। ডক্টর রেজা করিম, আপনাকে স্বাগত চ্যানেল এস এর স্টুডিও। ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আমাদের আমন্ত্রিত অতিথিদের কথা শুনতে। সুপ্রিয় দর্শক, আমি প্রথমেই যেতে চাই ডক্টর আফতাবুল হক। ডক্টর আফতাবুল হক, আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই, একটা লম্বা সময় পর্যন্ত আপনি প্রবাসে বসবাস করছেন, জানতে চাইব ঠিক আপনার প্রবাস জীবনের অভিজ্ঞতাটা, যেখানে বাংলাদেশ থেকে আপনি এত দূরে অবস্থান করছেন, সেখানে বাংলাদেশকে কিভাবে মিস করছেন, যদি একটু বলতেন। এখন আসলে আমি অনেকদিন ধরেই প্রবাসে আছি। 2001 সাল থেকে মূলত পড়াশোনার জন্য এখানে এসেছি। পিএইচডি কমপ্লিট করার পরে কিছুদিন পোস্ট ডক্টরাল রিসার্চ করেছি। এখন একটা কোম্পানিতে আছি, ড্রাগ ডিসকভারি, বিশেষ করে বায়োলজিক্স এবং অ্যান্টিবডি ডিসকভারি এবং ভ্যাকসিন ইনোভেশন নিয়ে কাজ করছি। তো এই যে দীর্ঘ সময়ে দেশের বাইরে আছি, কাজ করি এখানে বিভিন্ন ধরনের ইনোভেটিভ কাজের সাথে জড়িত, কিন্তু মনটা অনেক সময় পড়ে থাকে দেশে, কারণ আমার পরিবার আছে, বন্ধু বান্ধব সব দেশে আছে। তো আমি চেষ্টা করতাম প্রতি বছর একবার কিংবা দুবার দেশে যাওয়ার, কাজের থেকে ছুটি নিয়ে দেশে 1 মাস 2 মাস থেকে আসতাম। তো এই কোভিড শুরু হওয়ার পরে বৈশ্বিক জনস্বাস্থ্যের যে বিপর্যয় আমরা দেখছি, এতে করে আসলে আমাদের চলাচলের উপরেও অনেক বাধা তৈরি হয়েছে। তো এখন ইচ্ছে করলেই আমি কিংবা আমরা যারা আছি তারা দেশে যেতে পারছি না। এর কারণটা জানেন যে ইউএসএ থেকে দেশে যেতে গেলে একটা দীর্ঘ সময় বিমানে থাকতে হয়। তো সমস্ত জায়গায় একটা বিধিনিষেধ আছে। দেশে গেলে কতদিন কোয়ারেন্টাইন থাকতে হবে, আবার দেশের থেকে এখানে আসলে কতদিন কোয়ারেন্টাইন থাকতে হবে, এবং একটা রিসার্চ ল্যাবে কিংবা কোম্পানিতে কাজ করলে সেখানেও ট্রাভেলের উপর এখন অনেক বিধিনিষেধ আছে। তো সবকিছু মিলে আমাদের ভ্রমণের উপরে যে নিষেধাজ্ঞা, সেই কারণেই অনেকটা স্থবির হয়ে আছে। ডক্টর আফতাবুল হক, আমরা আসছি আপনার কাছে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর সেলিম। জানতে চাইবো যে আসলে করোনাকালীন একটা সময়, দীর্ঘ একটা সময় আমরা লকডাউনের মধ্যে ছিলাম, তো রিসার্চের কাজে জড়িত, সেই সাথে লকডাউন, ল্যাবে হয়তো নিয়মিত যাওয়াও হয়নি। তো সেই জায়গা থেকে কেমন কাটিয়েছেন এই করোনাকালীন সময়টাকে? অনেক ধন্যবাদ আপনাকে। বস্তুত আমি কিন্তু যে গবেষণায় কাজ করি, আমি ভ্যাকসিন, ভেটেরিনারি ভ্যাকসিন, অ্যানিমাল ভ্যাকসিন ডিজাইন, ডেভেলপমেন্ট এন্ড ম্যানুফ্যাকচারিং। তো সুতরাং আমরা এই লকডাউনে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি আন্ডারে পড়েছি, আমাদের ভ্যাকসিনগুলো তৈরি করতে হবে। সে সূত্রে আমি কিন্তু নিয়মিতই আমার কাজে অর্থাৎ অফিসে যেতে হয় এবং আমাদের ম্যানুফ্যাকচারিং চলছে। মাঝখানে 2 সপ্তাহ আমার এপ্রিলের প্রথম থেকে যখন ইউনাইটেড স্টেটসে প্রথম এই সংক্রমণটা, প্যান্ডেমিকটা বেড়ে যাচ্ছিল, সেই সময় 2 সপ্তাহের জন্য আমরা কিছুটা বিরতি দিয়েছিলাম, কিন্তু সেটা পুরোপুরি নয়। যাদের কাজ এক এক সময় নিজেরা এসে, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, অনেক সময় অ্যানিমাল টেস্ট করতে হয়। তো আমার কিন্তু ওইরকম লকডাউনে আমি ছিলাম না। আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ পাবলিক হেলথ কাজ করে, ও যেমন বাড়িতে বসে অর্ধেক সময় 2 দিন থাকে বাড়িতে, আর বাকিটা 2 দিন অফিসে যায়, আর বাকিটা বাড়ি থেকে করে। তো অবশ্যই সবার মতোই, সারা দুনিয়ার মতোই কিছুটা জীবনে পরিবর্তন, ফ্যামিলিতে অনেক কিছুই রপ্ত করতে হয়েছে, ঢাকা থেকে শুরু অনেক কিছু, যদি আমি অফিসে যাই তারপরেও আর কি। এটা
ওয়ান্স ইন এ লাইফ টাইম, আপনারা সবাই জানেন। সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও তেমন একটা ব্যতিক্রম না। তবে কাজের বেলায় যেটা বললাম আরকি, যে আমাকে রেগুলার যেতে হচ্ছে। আমি ঠিক ওই লকডাউনের এক্সাক্টলি যারা বাড়ি থেকে অফিস করছেন ভার্চুয়ালি, আমি তার একটু বাইরে আরকি আমাকে নিয়মিত যেতে হচ্ছে আরকি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবার আমরা যেতে যাচ্ছি ডক্টর রেজা করিম। আপনার কাছে আসলে জানতে চাইবো যে আসলে আমরা সবাই বলি যে প্রবাস জীবন একটা কি বলে বাংলাদেশকে ছেড়ে সেখানে থাকা, বাংলাদেশের দেশের মাটি, যেই দেশের বায়ুতে আপনি বেড়ে ওঠা, সেখান থেকে বেড়ে উঠে নতুন একটা দেশে গিয়ে তার সাথে অ্যাডজাস্ট করে জীবনকে লিড করা, এইটাকে আপনি কিভাবে দেখছেন? তো ধন্যবাদ। আমি নেদারল্যান্ডসে থাকি। তো প্রথম যখন আসলাম নেদারল্যান্ডসে, তো নেদারল্যান্ডসে এসে এখানকার লোকজন খুব ডাইরেক্ট। দেখবেন ইনিশিয়ালি কিন্তু আমার বেশ অস্বস্তি লাগতো। এরা কিন্তু দেখবেন আপনাকে যদি পছন্দ করে তো বলবে, আপনাকে না পছন্দ করলে তাও বলবে। তা আমাদের মতো না তো। তো কাজেই ওই ইনিশিয়ালি খুব কঠিন ছিল আমার জন্য, কিন্তু পরে দেখলাম কি এইসব ডাইরেক্টনেসের মধ্যে একটা কিন্তু ভালো দিক আছে। দেখবেন ওই আমরা যে জিনিস করি আমাদের মাথার পিছে সমস্যাগুলো রেখে দিয়ে বলি না, পরে যখন সমস্যাগুলো বড় হয়ে আসে তখন বলে দিই, কিন্তু এরা কিন্তু আপনাকে সরাসরি বলে দেবে। তো তো কাজেই এর মধ্যে কিন্তু অনেক ভালো দিকও আছে। আবার যে জিনিসটা বাংলাদেশের মিস করি, দেখবেন আমার ফ্যামিলি বাংলাদেশে, আমার আব্বা মা ভাই বোন সবাই বাংলাদেশে, আবার আমার বন্ধু তারাও বাংলাদেশে। কাজেই প্রথম যখন আসলাম তখন দেখবেন যে ওই সময় যখন বাড়িতে ফোন করতাম তো খুব এক্সপেন্সিভ ছিল, 2002-এর কথা। কিন্তু এখন এই ইন্টারনেট আসায় দেখবেন যে প্রতিদিনই সবার সাথে কথা হচ্ছে, প্রতিদিনই সবার সাথে যোগাযোগ হচ্ছে। তা বেশ ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর আফতাবুল হক। আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেটা বলছিলেন যে আপনি আসলে করোনা ভ্যাকসিন ডেভেলপমেন্টে আপনি কাজ করছেন। তো আমরা করোনা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কথা শুনে থাকি। ঠিক আপনাকে আমি ডিরেক্টলি আস্ক করতে চাই, আমরা আসলে সাধারণ মানুষ কবে নাগাদ এই ভ্যাকসিনটা পেতে পারি? এটা আমিও বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের কাছে, যেহেতু আমি এই বিষয়টা নিয়ে গবেষণা করি, নানা ধরনের কাজে জড়িত, তো এই প্রশ্নটা আমাকেও বিভিন্নভাবে শুনতে হয়। তো এটার সঠিক উত্তর দেওয়াটা খুব সহজ ব্যাপার না, কারণ সেটা দিতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে একটা ভ্যাকসিন তৈরিতে কি কি প্রক্রিয়া জড়িত, এবং সেই প্রক্রিয়াগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের একটা সম্যক ধারণা হবে যে একটা ভ্যাকসিন আইডিয়া থেকে শুরু করে একটা রোগীর বেড সাইডে যেতে কত সময় লাগতে পারে। তো একটা ভ্যাকসিন যখন তৈরি করার কথা আমরা চিন্তা করি, যে একটা টার্গেট আসে, টার্গেট এই ক্ষেত্রে হচ্ছে যে করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা একটা ভ্যাকসিন পেতে চাই। তো এই আইডিয়াটা মাথায় আসার পরে কিছু কাজ শুরু হয়। প্রথমে যেটা শুরু হয় সেটা হচ্ছে যে আপনার প্রি ক্লিনিক্যাল স্টাডি। সেটা হচ্ছে যে ক্লিনিকে যাওয়ার আগে ওষুধ সম্পর্কে কিংবা যে কোনো প্রতিষেধক সম্পর্কে আমাদের কিছু স্টাডি করতে হয়। তো এখানে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে করোনা ভাইরাস, এবং ভাইরাসটা নতুন। এই ভাইরাসটাকে জানতে হবে প্রথমে। জানার পরে ভাইরাসটার গঠন, কিভাবে এই ভাইরাসটা সংক্রমণ করে, এই প্রক্রিয়াগুলো না জানলে কিন্তু আমরা প্রতিষেধক বানাতে পারবো না। তো এই প্রি ক্লিনিক্যাল স্টাডি কিছুদিন চলে, এবং এই প্রক্রিয়াতে আমরা জানি যে ভাইরাসটা কি, কেমন, এর গঠন কি, কিভাবে আমাদেরকে আক্রান্ত করে, এবং এই স্টাডিগুলোর মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে ভাইরাসটাকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব। এই স্টেজগুলো আপনার আপনি যদি এখন একটু আমাকে বলতেন যে আসলে আমরা ঠিক এখন এই অবস্থায় কোন স্টেজে আছি, ঠিক কোন পর্যায়ে আমরা আছি, এবং সেই সাথে আরেক সম্পর্ক প্রশ্ন রাখতে চাই, সেটা হলো ভ্যাকসিন ডেভেলপমেন্টে আমরা দেখি যে রাশিয়া, আমেরিকা এবং বাংলাদেশও অনেক সময় যে ভ্যাকসিন এই সময় একটা টাইম ডিউরেশন আমরা পাচ্ছি, যে এই সময়ের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক বলবেন কি আসলে ঠিক কোন দেশটা এই মুহূর্তে ভ্যাকসিন তৈরিতে রিসার্চে এগিয়ে আছে? আচ্ছা, ঠিক এই মুহূর্তে সারা পৃথিবীতে প্রায় 150-র বেশি বিভিন্ন ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে। এটা বিভিন্ন কোম্পানি, আমেরিকা, রাশিয়া, চায়না, ইউরোপের বিভিন্ন কান্ট্রি এগুলো তৈরি করছে। এই 100-র বেশি যে ক্যান্ডিডেট আছে তার মধ্যে আবার
29টি ভ্যাকসিন ঠিক এই মুহূর্তে ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। তো ক্লিনিক্যাল ট্রায়ালে মানে কি, এই ভ্যাকসিনগুলো মানুষের দেহে প্রয়োগ করা হয়েছে 29টা, এবং প্রয়োগের পরে বিভিন্ন স্টেজে উপাত্ত সংগ্রহ করা হচ্ছে যে মানুষের দেহে এই ভ্যাকসিনগুলো কতটুকু প্রতিরোধ করতে সক্ষম। এবং একই সাথে মানুষের দেহে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের দেখতে হয় যে নিরাপদ কিনা। একটা জিনিস, একটা ওষুধ আমরা বাইরে থেকে প্রয়োগ করছি সুস্থ মানুষের দেহে, তো সেটা নিরাপদ কিনা সেটাও কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস। তো এই 29টা যে ক্যান্ডিডেট ভ্যাকসিন মানুষের দেহে এখন ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, তার মধ্যে আমি বলবো যে 13টি কোম্পানির ভ্যাকসিন এগিয়ে আছে সময়ের ব্যাপারে। এই 13টি কোম্পানি ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাডভান্স স্টেজে আছে, এবং কিছু কিছু কোম্পানি অলরেডি আমাদেরকে সময় দিয়ে দিয়েছে যে মনে করেন এই বছরের শেষ নাগাদ কিংবা 2021-এর জানুয়ারি নাগাদ, কিছু কিছু কোম্পানি বলছে 2021-এর এপ্রিল কিংবা 2021-এর জুলাই মাস নাগাদ তারা মানুষের দেহে প্রয়োগের সক্ষম ভ্যাকসিন প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবে। এবং এই 13টি কোম্পানির কিছু আছে আপনার ইউএসএ বেসড, কিছু আছে ইউরোপে, বিশেষ করে জার্মানি এবং ফ্রান্সে, চায়নার 3টা কোম্পানি আছে, এবং আমরা রাশিয়ার একটা প্রতিষ্ঠানের কথা জানি যারাও এই ক্লিনিক্যাল ট্রায়ালে এগিয়ে আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর সেলিম, আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি কাজ করছেন ভ্যাকসিন ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে আপনি কাজ করছেন, তো সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো যে আসলে ভ্যাকসিন তৈরির অনেকগুলো প্রচলিত পদ্ধতি, অনেকগুলো স্টেজের কথা বললো, তো সেখানে আপনি যদি বলতেন যে একেবারে আধুনিক পদ্ধতিগুলো কি কি, এবং সবচেয়ে নিরাপদ যেই ওয়েটা সেটা যদি আপনি একটু আমাদের উদ্দেশ্যে বলতেন, এবং সেটার একটু প্লিজ। জি, অনেক ধন্যবাদ। সুন্দর প্রশ্ন। আমি জানি না ঠিক এই সময়ের মধ্যে বলা যাবে কিনা। যাই হোক, ভ্যাকসিন ডেভেলপমেন্ট as Dr. Atab যা বললেন আর কি, ভেরি সফিস্টিকেটেড বলতে গেলে, এবং ক্রিটিক্যাল। আর কনভেনশনাল ভ্যাকসিন তৈরি হয় আসলে ওই যেই জীবাণুটা, আমরা তো ভ্যাকসিন বলতে আসলে বুঝাই যে অণুজীবের বিরুদ্ধে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্যারাসাইট হতে পারে, তার বিরুদ্ধে আমাদের যে প্রিপারেশনটা তৈরি হয় এটাই ভ্যাকসিন, যেটা বডি ইমিউন সিস্টেম এগেইনস্ট অ্যান্টিবডি করে। এটা সবাই এখন কম বেশি জানে। তো কনভেনশনালি আমরা যেভাবে ভ্যাকসিন তৈরি করা হয় আর কি, সেটা হলো যে অণুজীবটা, ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্যারাসাইট, ওকে অ্যাটেনুয়েটেড, মানে বেসিক্যালি কেমিক্যাল বা হিট দিয়ে কিল করে। আর একটা হয় ওটা হলো ইনঅ্যাক্টিভেট করে, আর একটা হলো অ্যাটেনুয়েটেড, যে ইনফেকশাস জিনিসটা আছে, যে এক্ষেত্রে করোনা ভাইরাস, ও যাতে ইনফেকশন না করতে পারে ওকে দুর্বল করে বিভিন্ন পদ্ধতি আছে, এটাকে বলে অ্যাটেনুয়েটেড। তারপরে আছে সাব ইউনিট ভ্যাকসিন, ভাইরাসের বা ব্যাকটেরিয়ার একটা অংশ নিয়ে আমরা ওটাকে ফর্মুলেট করে ওখানে অনেক কিছু দিতে হয়, স্টেবিলাইজার দিতে হয়, তারপরে অ্যাডজুভেন্ট দিতে হয়, অনেক ব্যাপার আছে। এরপরে হতে পারে যে ভাইরাসের যে কোলোসটা আছে, এটাকে পার্টিকলটা ভিতরে ইনফেকশাস ভিতরে নাড়ি ভুড়ি ফেলে দিয়ে ওটাকে করা হতে পারে। এরপরে আধুনিক পদ্ধতিতে যেটা হচ্ছে, আপনি যে কোশ্চেনটা করেছেন, আমি দর্শকদের জন্য এটা বলবো যেটা সম্পূর্ণ একটা নতুন প্ল্যাটফর্মে এই যে এগিয়ে আছে, ডক্টর আফতাব যে ভ্যাকসিনগুলোর কথা উল্লেখ করলেন, যারা এগিয়ে আছে এখন, এরা একটা নতুন প্ল্যাটফর্মে, সেটা হলো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ আরএনএ, ওদের যে স্ক্রিপ্ট আছে ভিতরে, এটা প্রোটিন তৈরি করার, অর্থাৎ ওদের শরীর তৈরি করার, আমরা জানি ডিএনএ এর ভিতরে ওই আরএনএ এবং ডিএনএ কে নিউক্লিক অ্যাসিড বলে, ওইটা বেস্ট। ওটা বিভিন্ন ভাবে আমাদের মানব দেহে বা যার রোগ হয় তার দেহে দেয়, এবং ওই হোস্ট স্পিসিস, যেমন এই ক্ষেত্রে আমরা মানুষ, তো আমাদের ওই সেলগুলা সেই প্রোটিনটা তৈরি করে, যেটা আমরা ডাইরেক্ট কনভেনশনাল ভ্যাকসিনে দিই। এটা হলো ডিফারেন্সটা। এটা কিছুটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড মডার্ন টেকনোলজির বদলে দিস ইজ দ্য কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত মডার্ন যে প্ল্যাটফর্মটা ইউজ করা হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ দিয়ে, এই পর্যন্ত লাইসেন্স হয় না, এক্সেপ্ট রাশিয়া যে স্পুটনিক 5 করেছে, সেটা আমরা সবাই জানেন। একটু কিছুটা বিতর্কিত যে আমরা এখন
আমি যদি একটু জাস্ট আপনাকে এই পর্যন্ত আমি আপনাকে এই জায়গাতে আরেকটা কোশ্চেন আমি করে নিই আপনাকে, সেটা হলো যে আমরা সাধারণ মানুষ যে কোনো অসুস্থ হয়ে গেলে একটা মেডিসিন নেই বা ঔষধ নেই, তো ঠিক আবার অনেক ক্ষেত্রে ভ্যাকসিন নেই। আপনি যদি একটু বলতেন যে ভ্যাকসিন এবং ঔষধ এই দুটো ডিফারটা এই সাথে যদি একটু বলে দিতেন আমাদেরকে। অত্যন্ত সুন্দর কোয়েশ্চেন, মানুষ অনেকে এই কথাটা জিজ্ঞেস করে। আমার মনে হয় সবাই এই কথাটা জানে যে ইয়াস, অসুখ হলে আসলে ভ্যাকসিন ব্যাপারটা মেজরিটি ক্ষেত্রে অসুখের আগে দিতে হয়। অসুখ হলো, ভ্যাকসিন হলো প্রতিষেধক, আর ওষুধ হলো অফকোর্স এটা রোগ নিরাময় করে। তো এটা হলো বেসিক ডিফারেন্স। আরো কয়েকটা ডিফারেন্স আছে, মানুষকে এটা বুঝতে হবে যে আসলে ভ্যাকসিন নিতে হয় রোগটা হওয়ার আগে, অর্থাৎ ইন মোস্ট কেসেস জীবাণুটা দেহে প্রবেশ করার আগে। কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন রেবিস যখন কামড় দেয় কুকুর, ওটা জীবাণুটা ভিতরে যায়, কিন্তু ওটা আবার একটা ব্যাপার আছে ওই অর্গানিজমের। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ওই ডিজিজটা হওয়ার আগে ওই এটা নিতে হয়, যেমনটি আমরা এখন করছি, এটা প্রতিষেধক। আর এটার ফলটা দেখা যাবে, দেখেন কিভাবে হয়। মানুষ ওষুধ খেলে রোগটা সারলো কি না সারলো অলমোস্ট ইমিডিয়েটলি অথবা একটা রিজনেবল টাইমে আপনি ওই অসুস্থ অবস্থায় জেনে যাবেন যেটা কাজ করছে কিনা। ভ্যাকসিন ইট টেক্স টাইম, কারণ ওই ভিতরে মেশিন ইউজ করে বুলেট তৈরি করে যে অ্যান্টিবডি, and it takes time. In fact, it takes months in certain diseases. যেমন রেবিস আমি যে উদাহরণটা দিলাম, কুকুরে কামড় দেওয়ার 3-5-6 মাস পরে উপসর্গ দেখা দিতে পারে। তারপরে আগেই ভ্যাকসিনটা নিতে হবে, যখন উপসর্গটা দেখা দেয় সেক্ষেত্রে এটা আর কাজ করবে না। সুতরাং বেসিক ডিফারেন্স হলো প্রতিষেধক সুস্থ মানুষকে দিতে হয় ভ্যাকসিন, এটা রুগ্ন মানুষকে দেওয়া চলবে না। এবং যাদের ইমিউন সিস্টেম অর্থাৎ সুস্থ, যারা অত্যন্ত নবজাত অথবা যারা অনেক বৃদ্ধাবস্থায় চলে গেছেন বয়সের কারণে, সেসব ক্ষেত্রে এটা কাজ নাও করতে পারে, অথচ দেখা এমন ড্রাগ আছে যে সেটা হয়তো কাজ করবে আর কি। তো প্রতিষেধক আর একটা হলো নিরাময়, একটা হলো ভালো সুস্থ মানুষ বা হোস্টকে দিতে হয়, আর একটা হলো রোগ হলে ওটাকে দিতে হয়। আর জানার ব্যাপারটা যে ভ্যাকসিনের ফলাফলটা ইমিডিয়েট জানা সম্ভব না, এই জন্য আমাদের দেরি হচ্ছে। কারণ আমরা এখন করছি এবং দেওয়ার পরেও এটা 2টা ডোজ 1 মাস লাগে, তারপরে আমরা এখন লক্ষ্য করছি কেন ভ্যাকসিনটা দেরি হচ্ছে, আমরা দেখছি যেটা কাজ করছে কিনা। এটা আচ্ছা, আপনি যদি একটু বলবেন কি আসলে ঠিক কত স্বল্পতম সময়ের মধ্যে আমরা এই একটি নিরাপদ ভ্যাকসিন এবং কার্যকরী একটা ভ্যাকসিন আমরা পেতে পারি, ঠিক আমরা সাধারণ মানুষরা আপনাদের কাছ থেকে সেই জিনিসটা এই মুহূর্তে আশা করছি, যদি একটু কি টাইম ফ্রেম দেওয়া সম্ভব কিনা? আমার চেয়ে অনেক বড় বিজ্ঞানী অনেক জায়গায় আছেন, আমার সামনে 2 জন আছেন, বাট there are in the world there are many big scientists, but যদি কেউ জানতো আমরা শুনে থাকতাম যে কবে আসবে, কেউ জানেন। It's like a gamble in a sense that it's unknown. এটা একটা অজ্ঞাত জায়গা। আমি আপনাকে বলি, ভ্যাকসিন তৈরি করতে 10 থেকে 15 বছর সময় লাগে সাধারণত। একমাত্র ভ্যাকসিন যেটা কম সময়ে হয়েছে, যেটা মানুষ এখনো দেয়, MMR ভ্যাকসিন 4 বছর 1960 সাল। এখন আমরা টেকনোলজিতে এই 1960 সাল থেকে আজকে 60 বছর অনেক অ্যাডভান্স হয়ে গেছি। আর সুতরাং আমরা কিন্তু এই মুহূর্তে কেউ বিজ্ঞানের এমন কথা বলতে পারে না এভিডেন্স ছাড়া যে কখন। ইনফ্যাক্ট এটা যেহেতু নিউ এজেন্ট, আমরা প্রথম কি মনে করেছিলাম যেটা 2 মাস বা 1 মাসের 6 মাসের মধ্যে চলে যাবে, যাচ্ছে না, আমাদের সাথে রয়ে গেছে। ভ্যাকসিনটা তো তার উপর স্টেজ। এখন এটা কিভাবে কাজ করবে, ইনফ্যাক্ট আমরা যে তড়িৎ গতিতে করার জন্য হাজারো কোটি ডলার দিয়ে যে এফর্ট নেওয়া হচ্ছে, সেখানেও বলা হচ্ছে যে জানুয়ারির আগে সম্ভবত আমরা কিছুই পাচ্ছি না। আমি শুধু এইটুকুই বলতে পারি। তো ইতিহাসের নজির নাই, সবচেয়ে কম 1960 সালে। এখন বুঝতেই পারছেন এত টেকনোলজির পরেও আজকেও ভ্যাকসিন তৈরি করতে যুগ লাগে, যুগের বেশি প্লাস মাইনাস। তো সবার ধারণা যে প্রথম কোয়ার্টার অফ নেক্সট ইয়ার পারহ্যাপস যদি কাজ করে। আমরাও সেই আশাবাদী। দর্শক, আমরা একটু এবার যেতে চাই ডক্টর রেজা করিম, যিনি কাজ করছেন একজন ইমিউনোলজিস্ট হিসেবে কাজ করছেন। তো আপনার কাছে জানতে চাইব ঠিক আসলে ভ্যাকসিন মানুষের দেহে রোগ প্রতিরোধে কিভাবে কাজ করে, এবং ভ্যাকসিনটা যে সবাই বলছে ভ্যাকসিনটা সেফ, হোয়াই ভ্যাকসিন সেফ? হ্যাঁ, ওই ভ্যাকসিন যেটা ডক্টর সেলিম ভাই সুন্দর করে বললেন, কিভাবে ওই ভ্যাকসিন হলো একটা ভাইরাস অথবা ভাইরাসের একটা অংশ। এই ভাইরাস এবং ভাইরাসের অংশটা যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানো হয়, তখন দেখবেন যে আমাদের শরীরের যে ইমিউন সেলগুলো আছে তার মধ্যে এক ধরনের সেন্সর থাকে। এই
সেন্সরগুলো কি করবে, ওই ভাইরাসের বিভিন্ন অংশকে ধরে ফেলবে, ধরে ফেলার পর তারপর দেখবেন এক ধরনের কেমিক্যাল নিঃসরিত করে, যাদেরকে মেইনলি বলা হয় ইন্টারফেরন। তো এই ইন্টারফেরন কি করবে, আবার ইন্টারফেরন এসে যে ভাইরাসটা শরীরের মধ্যে ঢুকে গেছে, ওই ভাইরাসটা যাতে বংশবৃদ্ধি না করতে পারে তাহলে সেটাকে রোধ করে দেবে। তারপর ইন্টারফেরন আর একটা যে জিনিস করবে, আমাদের অন্যান্য যে ইমিউন সেলগুলো আছে, বিশেষ করে তার মধ্যে একটা, সেটা হলো টি সেল। এই টি সেলটা আসবে, টি সেলটা এসে যখন বুঝতে পারবে যে ওই কোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, তখন টি সেলটা ওই ভাইরাস আক্রান্ত কোষটাকে মেরে ফেলবে। তারপর আবার যে জিনিসটা আসবে সেটা হলো যে বি সেল। টি সেল বি সেলকে ডেকে আনবে এবং বি সেলকে হেল্প করবে। তো বি সেল আমরা যে কাজটা করবে, আমরা যেটা সবসময় শুনি যে অ্যান্টিবডি, ওই অ্যান্টিবডি প্রডিউস হবে। অ্যান্টিবডি কি করবে, তখন দেখবেন যে ভাইরাসটার গায়ে লেগে যাবে, লেগে গিয়ে পরে অন্য যে ইমিউন সেলগুলো আছে সেগুলো এসে ওই ওই ভাইরাসটাকে মেরে ফেলবে। শুধু এখানে শেষ না, আবার দেখবেন যে ভাইরাস ভ্যাকসিন যে কাজটা করতে হবে সেটা হলো যে এটা লং টার্ম একটা প্রোটেকশন দিতে হবে। এই প্রোটেকশনটা দেওয়ার জন্য এই যে সেলগুলো প্রয়োজন সেগুলোকে মেমোরি সেল বলে, যেগুলো স্মৃতি ধরে রাখে। তো মেমোরি সেলগুলো আবার দুই টাইপের হতে পারে, ওই মেমোরি টি সেল। তো এই মেমোরি টি সেলটা কি করবে, যেটা বলছিলাম যে যখন পরবর্তীতে আবার নতুন করে আমরা আক্রান্ত হব একই ভাইরাস দিয়ে, তখন ওই মেমোরি টি সেলগুলো খুব তাড়াতাড়ি অনেকগুলো টি সেল তৈরি করবে। ওই টি সেলগুলো দেখবেন ওই ইনফেক্টেড যে কোষ আছে কোষকে মেরে ফেলবে। আবার অন্যদিকে মেমোরি যে বি সেলগুলো, তো ওই মেমোরি বি সেলগুলো আবার ওই খুব তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি করে ওই ভাইরাসকে নিষ্ক্রিয় করে দিতে সহায়তা করবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার ডক্টর আফতাবুল হক আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে বাংলাদেশের গ্লোব ফার্মাসিউটিক্যালস ভ্যাকসিন তৈরির ব্যাপারে কাজ করে যাচ্ছে, বাট তারা চেষ্টা করছে আমাদের বাংলাদেশে একটা ভ্যাকসিন নিয়ে আসার জন্য। এই জায়গা থেকে ঠিক জানতে হবে ভ্যাকসিন তৈরির যে দৌড় প্রতিযোগিতা চলছে, সেই জায়গায় বাংলাদেশ কত দূর এবং বাংলাদেশে আমরা ঠিক কবে নাগাদ ভ্যাকসিন পেতে পারি বলে আপনি মনে করেন? খুবই সময় উপযোগী প্রশ্ন, এবং আমি শুরু করব বাংলাদেশের গ্লোব বায়োটেক যে উদ্যোগটা নিয়েছে, এটা খুবই সাহসী উদ্যোগ, প্রশংসনীয়, এবং আমরা গ্লোব বায়োটেকের এই উদ্যোগে আমরা গর্বিত বাংলাদেশি হিসেবে। এই প্রথম বাংলাদেশে একটা স্থানীয় কোম্পানি, স্থানীয় একটা প্রতিষ্ঠান ফার্মাসিউটিক্যাল নিজস্ব প্রযুক্তি এবং প্রযুক্তি বলবো না, নিজস্ব মানব সম্পদ ইউজ করে একটা ভ্যাকসিন বানানোর মতো সাহসী উদ্যোগ নিয়েছে। তারা বাহবা পাওয়ার যোগ্য। এখন বাংলাদেশে ভ্যাকসিন তৈরির দৌড়ে আমরা কতখানি আছি? তো গ্লোব বায়োটেক যেটা করছে এখন, তারা আপনারা দেখবেন যে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন নিউজ পোর্টালে যে খবর এসেছে যে গ্লোব বায়োটেকের যে ভ্যাকসিন তারা তৈরি করেছে সেটা পরীক্ষাগারে করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে তারা মাত্র প্রিক্লিনিক্যাল ট্রায়ালটা শেষ করেছে। আমি আগেই বলেছি যে প্রিক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের আগে, মানবদেহে প্রয়োগ করার আগে ভ্যাকসিন প্রিক্লিনিক্যাল ট্রায়াল করতে হয়। তো প্রিক্লিনিক্যাল ট্রায়ালে তারা যেটা করেছে যে পরীক্ষাগারে ইঁদুর এবং খরগোশের উপরে তাদের যে ক্যান্ডিডেট ভ্যাকসিনটা আছে তারা সেটা প্রয়োগ করেছে। প্রয়োগ করার পরে তারা ওই ইঁদুর এবং খরগোশের দেহে দুইটা জিনিস দেখে। একটা হচ্ছে যে ডক্টর রেজা যেটা বললেন যে অ্যান্টিবডি হচ্ছে ওই করোনা ভাইরাসের বিরুদ্ধে শরীরের তৈরি হওয়া একটা উপাদান যেটা আমাদেরকে সুরক্ষা দেয়। এখন ওই ইঁদুর এবং খরগোশে করোনা ভাইরাসের এগেনস্টে যে ভ্যাকসিনটা গ্লোব বানিয়েছে, তারা প্রয়োগ করে দেখেছে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হয়েছে যা করোনা ভাইরাসকে চিনতে পারে, তাকে বাইন্ড করতে পারে এবং নিষ্ক্রিয় করতে পারে। আর একটা জিনিস তারা দেখেছে যে ডক্টর রেজা যেটা বলেছে যে প্রতিরোধমূলক কোষ যেটা দেহে, সেই কোষগুলো
উজ্জীবিত হয়ে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে কিনা, সেই জিনিসটাও তারা পেয়েছে ইঁদুর এবং খরগোশে। এখন প্রশ্ন আসবে যে এই প্রিক্লিনিক্যাল ট্রায়ালের পরে মূল যে জিনিসটা সেটা হচ্ছে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে হবে, এবং সেটাই ঘোষণা দিয়েছে যে এই অক্টোবরে তারা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে আবেদন করবে তারা মানুষের দেহে এই ক্যান্ডিডেট ভ্যাকসিন প্রয়োগ করতে পারবে কিনা। বিএমআরসি তখন কি করবে, বিএমআরসি তাদের প্রিক্লিনিক্যাল ট্রায়ালের যে উপাত্ত আছে সেগুলো বিশ্লেষণ করবে, বিশ্লেষণ করে তারা দেখবে যে সঠিক উপাত্ত আছে কিনা, আসলেই অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা, আসলেও প্রতিরোধমূলক কোষ তৈরি হয়েছে কিনা যারা করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে। যদি উপাত্তগুলো সঠিকভাবে মিলে যায় বিএমআরসি তখন গ্লোবকে বলবে যে ঠিক আছে তোমরা এগিয়ে যাও, এবং গ্লোব তখন কি করতে হবে, গ্লোবকে রিক্রুট করতে হবে, ভলেন্টিয়ার অনেক হিউম্যানকে রিক্রুট করতে হবে যারা তাদের দেহে ওই ক্যান্ডিডেট ভ্যাকসিন নিতে রাজি হবে। তো এটা 3টা স্টেজে যেতে হবে তাদেরকে। প্রথম স্টেজে মনে করেন সর্বোচ্চ 100 জন মানুষকে রিক্রুট করে তাদেরকে দেখতে হবে যে ওই মানুষগুলোর দেহে এই ক্যান্ডিডেট ভ্যাকসিনটা নিরাপদ কিনা, এবং ওই মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি করে কিনা, এবং অন্যান্য সুরক্ষামূলক প্রতিরোধ তৈরি করে কিনা। এটা হচ্ছে প্রথম স্টেপ। এরপরে আবার আরো বেশি মানুষ জোগাড় করে তাদেরকে একই ভ্যাকসিন দিতে হবে, দিয়ে দেখতে হবে যে এই প্রতিরোধ কত সময় পর্যন্ত, কত মেয়াদ পর্যন্ত এই প্রতিরোধ সক্রিয় থাকে, এবং এই বেশি সংখ্যক মানুষের মধ্যে এই ভ্যাকসিনটা নিরাপদ কিনা। নিরাপত্তা জিনিসটা কিন্তু সবসময় থাকবে। দ্বিতীয় পর্যায়ের পরে তারা সর্বশেষ যে তৃতীয় পর্যায়ে তখন হাজার হাজার মানুষকে রিক্রুট করতে হবে, রিক্রুট করে এই ভ্যাকসিনটা আবার দিতে হবে, দিয়ে দেখতে হবে যে বেশি সংখ্যক মানুষের মধ্যে এই ভ্যাকসিন ক্যান্ডিডেট কতখানি সুরক্ষা দিতে পারে, নিরাপদ কিনা, কতদিন পর্যন্ত সুরক্ষাটা স্থায়ী হয়, এবং তখন তারা দেখবে যে ইফেক্টিভনেস, যে এইটা কতখানি একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের দেহে দিলে ধরে নেওয়া হয় যে 50% বেশি যদি সুরক্ষা নিশ্চিত হয় তাহলে সেই ভ্যাকসিনটা ইফেক্টিভ। তো এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে যাওয়ার পরে সমস্ত ডেটাগুলো, উপাত্তগুলো বিশ্লেষণ করার পরে তারা নিশ্চিত হতে পারবে যে মানুষের দেহে তাদের ভ্যাকসিনটা সুরক্ষা প্রদান করতে সক্ষম কিনা এবং নিরাপদ কিনা। তারপরে তারা সিদ্ধান্ত নিতে পারবে যে তাদের ভ্যাকসিনটা কতখানি কার্যকর। এখন গ্লোব বায়োটেকের কর্তা ব্যক্তিরা বলছেন যে তারা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে ধাপগুলো আছে সেটা জানুয়ারির মধ্যে শেষ করতে পারবেন। তো আমরাও আশা করব যে যত তাড়াতাড়ি সম্ভব যদি ভ্যাকসিন বাংলাদেশে আসে এবং সেটা যদি একটা ইফেক্টিভ এবং সেফ, নিরাপদ ভ্যাকসিন হয়, তাহলে আমাদের দেশে তৈরি ভ্যাকসিন আমাদের দেশের লোক ব্যবহার করবে। এর চেয়ে ভালো কথা তো আর হতে পারে না। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ইফেক্টিভ এবং সেফ এই দুইটা জিনিস সবসময় পাশাপাশি থাকে কিনা। এটা ভ্যাকসিনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর সেলিম, আপনার কাছে জানতে চাইবো যে আসলে ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, এবং ভ্যাকসিনের উন্নয়ন এবং উৎপাদনে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। অনেক ধন্যবাদ। ডক্টর আফতাব অনেক কথাই বললেন, যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা উদাহরণ দিলেন। একটা কথা আমি একটু বলি আপনাদের, দিস ইজ এ রেস, ইটস এ সুপার রেস। যারা এই ইন্ডাস্ট্রিতে ওয়েলথি নেশনস আছেন, দে আর ইন দিস রেস। সেখানে দ্য টপ নচ কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় যারা কোম্পানিগুলো আছে, তারা নিজেদের এই কথার কথা, যেমন ফাইজার $1 বিলিয়ন, $1,000 কোটি দিয়ে ওদের শুধু একটা প্রজেক্ট ওখানে রেখেছে। ইন এডিশন টু, কথাটা বুঝতে পারবেন তাহলে আমার উত্তরটা। এটা সাধারণ একটা অর্গানিজম না, যেটাকে আমরা বছরের পর বছর জেনেছি। এটার বহু প্রপার্টিজ, বহুত কিছু আমাদের জানতে হবে ভ্যাকসিন তৈরির আগে। এখানে $10.79 বিলিয়ন অপারেশন ওয়ার্প যেটা চালু করেছে
ইউনাইটেড স্টেটস, সেখানে কত হাজারো কোটি ডলার, বাংলা হিসাব করলে কত হাজার কোটি টাকা হবে দেখেন, ওটা গভর্নমেন্ট সাবসিডি হয়েছে। এদের বিশ্বজোড়া ওদের কাছ থেকে আমরা চাইল্ডহুড ভ্যাকসিন অনেক কিছু নেই, এরা এই রেসে এখন আছে। আমরা আমার মতে আমরা যে অবস্থায় এখন আছি, আমি জানি না, নট টু আন্ডারমাইন আওয়ার ইন্ডাস্ট্রি, উই আর ভেরি স্ট্রং ইন ফার্মাসিউটিক্যাল, কিন্তু আমি যে অ্যানালজিটা দেই আর কি, এটা আমার ব্যক্তিগত অ্যানালজি, যে পরিবহনের ক্ষেত্রে ভ্যাকসিনটা হলো উড়োজাহাজ, অন্যান্য রেলগাড়ি, ট্রান্সপোর্টেশন, আমরা পরিবহন সবটাই করি যেটা মানুষের এখান থেকে ওখানে যাওয়ার জন্য, অর্থাৎ আমাদের নিরাময়ের জন্য। এখানে ভ্যাকসিন টেকনোলজিটা একটু টাচি, সময় সাপেক্ষ এবং অত্যন্ত ব্যয়বহুল। এটা যদি নতুন কোনো অর্গানিজম, এটা প্যান্ডেমিক যাকে আমরা সামলাইতে হিমশিম খাচ্ছি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং ভ্যাকসিন তৈরির যে পূর্ব শর্তগুলো থাকে ইমার্জেন্সি ভ্যাকসিন সুপার রেসে যাওয়ার জন্য, এটা বাংলাদেশ প্রস্তুত কিনা আপনারা নিজেরাই বলতে পারেন। আমাদের ভ্যাকসিন এখন আমার জানা মতে যেগুলো শুরু হয়েছে, যেগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি এভাবেই শুরু হয়েছিল কয়েক দশক আগে, এটা হলো প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ বড়রা কোঅপারেশন না দিলে, বাইরের ট্রেন বিজ্ঞানী ওদেরকে ট্রেন আপ না করলে, একসাথে কোলাবোরেশন না হলে, এখনো কোলাবোরেশন হচ্ছে জায়ান্টদের সাথে নিজে, সেই কোলাবোরেশন না হলে, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইজ নট রেডি টু স্টার্ট, জাম্প স্টার্ট, এটা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার হবে। এখন যেটা হবে, ইয়েস, কোলাবোরেশনে যেমন আমরা ফিল এন্ড ফিনিশ করতে পারি, কিছু কিছু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি টপ নচ যারা 1, 2, 3 নম্বরে আছেন, তারা আমার জানা মতে 2-1টা অলরেডি ফিল এন্ড ফিনিশ করছে, বাইরের থেকে তৈরিটা এখানে ফিল ফিনিশের ওনাদের ব্যবস্থা আছে। কিন্তু এর বাইরে ওই যে ডক্টর আফতাব যে কথাগুলো একটু বিশ্লেষণ করলেন, এটা এত হিউজ ওয়ার্ক, যেটার জন্য ইনফ্রাস্ট্রাকচার, not only money, it requires a trained really big group. Alone is not possible. যেখানে যারা করছে আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটু জাস্ট আপনাকে এই জায়গায় আমি একটু বলতে চাই যে বাংলাদেশে আমরা যেই গ্লোব বা বায়োফার্মার কথা আমরা বলছিলাম, এবং তারা ভ্যাকসিন তৈরিতে অনেকটাই সফল, অনেক দূর এগিয়ে বলবো, এবং আগামীকাল আমরা জানতে পারবো যে আসলে তারা ঠিক কত দূর এগিয়ে, কারণ আগামীকাল গ্লোব বায়োফার্মা প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবে। তো আমি জানতে চাই আসলে যে গ্লোব বায়োফার্মা বা অন্যান্য যারা ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে, তাদের সাথে আপনাদের কোনো ইন্টারনাল যোগাযোগ বা কমিউনিকেশন আছে কিনা? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আমার উত্তর হবে, আমার জন্য অফকোর্স, আমি অন্যদের কথা জানি না, না, একবার আমার পার্সোনালি নেই। কিন্তু আমি বাংলাদেশে দুটো, যে আমি প্রথমে যে কথাটা বলতে বলি, সরি 1 মিনিট আমি একটু ইয়েটা একটু প্রসার করছি, সেটা হলো বাংলাদেশে আমি ভ্যাকসিনের ব্যাপারে সহায়তা করে আসছি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। আমাদের মন্থরগতি চলছে, হয়তো সাকসেসফুল হবো কিনা জানি না, আজকে 4-5 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রির সাথে। সো দেয়ার আর প্রবলেমস, দেয়ার আর ব্যারিয়ার্স, যেটা সব দেশে একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে হলে এটা হয়। আপনি যে অন্যান্য বারও আমরা শুনেছি, আমি ভেটেরিনারি ভ্যাকসিনে আমার ট্রেনিং, ভেটেরিনারি ভ্যাকসিন কতগুলো আগেও শুনেছি যে বাংলাদেশে তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে দেখি একটু ওয়েন হয়ে যাচ্ছে, ওটা আর কথা হচ্ছে না, বা একসময় মিশে যাচ্ছে, আর কিছুই আমরা দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট যে বায়োটেকটা লাস্ট টাইমে ওনারা যে কনফারেন্স করলেন, আমি ঠিক বুঝে উঠতে পারিনি ওনাদের কথা থেকে যে ওনারা কোন স্টেজে বা কিসে আছেন এই রেসে। কারণ আমাদের ডিফাইন করতে হবে যে আমরা কি ওই ডকুমেন্টারি স্টেজে আছি, নাকি প্রোটোটাইপ স্টেজে আছি, নাকি পাইলট ব্যাচ স্টেজে আছি, নাকি প্রিলিমিনারি শেষে আছি, নাকি ক্লিনিক্যালে যাবো, যেটা আপনি ভালোভাবে বললেন। আনলেস আমাদের বিজ্ঞানীদের ভাষায় ওটা বলা হয়, ওই আমরা ওটাকে আসলে ঠিক অ্যাটলিস্ট আমি বুঝতে পারি না লাস্ট টাইমে যে অ্যাকচুয়ালি কি হলো, আদার দেন ল্যাবরেটরিতে আপনি যদি কোনো অর্গানিজম, সেটা যে কোনো অর্গানিজম হোক, সেটা করোনা অফকোর্স ইনফেকশাস হতে পারে, আপনাকে সেই অনুযায়ী যদি অ্যানিমাল দেহে, এটা আমরা আগেই জানি, যদি দেয়া হয় ওটা অ্যান্টিবডি তৈরি করবে, এটাই হলো সাধারণ। তো তারপরে যে স্টেজগুলো আছে, এটা যদি প্রপারলি ডিফাইন করে, ইটস এ গুড নিউজ যে ওনারা এটাকে শুরু করেছেন। বা আমাদের জানার জন্য এক্স্যাক্টলি কোথায় আছে, বাই ডেফিনেশন, যে এটার অ্যান্টিজেন, এটার প্রোটোটাইপ, এটা কে প্রিপারেশন হবে। আমি যে 8টা বললাম যে অর্গানিজমটা কি, এটা কি ডিএনএ ভ্যাকসিন হবে নাকি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন হবে,
নাকি এটার অ্যান্টিজেন মেইন কম্পোনেন্ট যেটা আছে আমরা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটাকে বলি অ্যানিজেন, সেই অ্যানিজেনটা আগে ডিফাইন করতে হয়। তো ইনফ্যাক্ট আমি সে সূত্রে ওই ভাষা যেটুকু জেনেছি, দেশের ব্যাপারে অবশ্যই আগ্রহ আছে। আমি অনেক কলিগের সাথে একটু কথা বলেছি, আনফরচুনেটলি আমি ওটা বুঝতে পারি না লাস্ট টাইম ওনারা কি কোথায় আছে। তো এইটুকুই আমরা শুনতে রাজি আছি। নেক্সট টাইমে আমরা বুঝি কিনা, অ্যাটলিস্ট আমি বুঝি কিনা বা আমার সহকর্মী যারা আছেন ওনাদের সাথে আমি কথা বলেছি। আমি বাংলাদেশের ব্যাপারে অত্যন্ত আগ্রহী, আমি কাজও করে যাচ্ছি। শুধু এটা না, ফিলান্থ্রপিক ভাবেও আমরা এই হেলথ এবং ভ্যাকসিনে আমি জড়িত আছি এবং আমরা করে যাব। যদি এরকম কোনো আমরা অবশ্যই আশা করব যে আমরা আপনাদেরকে আমাদের বাংলাদেশের ভ্যাকসিন তৈরিতে আপনাদের সাপোর্ট আমরা অবশ্যই পাবো। আমি একটু এবার ডক্টর রেজা করিম আপনার কাছে জানতে চাইবো যে আসলে যেটা আমাদের আলোচকরা আজকে বলছিলেন যে ভ্যাকসিন তৈরির বিভিন্ন ধাপগুলো নিয়ে কথা বলছিলেন, তো আপনি যদি একটু বলতেন এই যে ধাপগুলো এস্টাবলিশ করতে আসলে ঠিক এতটা সময় কেন লাগে, এবং সেই সাথে যদি আপনি এই ধাপগুলো সম্পর্কে একটু আমাদেরকে সংক্ষিপ্ত আকারে জানাতেন। তো ডক্টর আফতাব বেশ সুন্দর করে বলেছেন বিভিন্ন ধাপগুলো। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে ওই প্রিক্লিনিক্যাল স্টেজে যেটা ওই অ্যানিমেলের মধ্যে দেখতে হবে যে এটা হলো ওই অ্যান্টিবডি তৈরি করে কিনা, এবং ওই যে টি সেল যেটা স্পেসিফিক একটা সেল যেটা হলো ভাইরাসের এগেইনস্টে কাজ করবে, এই সেলটা অ্যাক্টিভেটেড হয় কিনা। তো এরপর যখন আপনি ওই হিউম্যানের মধ্যে নিয়ে আসবেন, হিউম্যানের মধ্যে নিয়ে আসলে কিন্তু দেখবেন যে ওই ডক্টর আফতাব যেটা বলছিলেন, আপনি কিন্তু হঠাৎ করেই 1000 জন মানুষের মধ্যে একবারে দিতে পারেন না। কি কারণে পারেন না? এখানে সেফটির ইস্যু আছে। তো প্রথমে অ্যানিমেলের থেকে যখন হিউম্যানে আসলো, এটা ফেজ 1, সেখানে ওই শখানেক লোক নিলেন, নিয়ে দেখলেন যে এই ভ্যাকসিনটা ওই সেফ কিনা, এবং ভ্যাকসিন যেরকম ওই ইমিউন রিয়াকশন দেওয়ার কথা যেটা ওই সেটা মেপে দেখা হয় যে ওটা যদি পাস করে তাহলে সেটা ফেজ 2-তে আসবে। ফেজ 2-তে দেখবেন যে ওই প্রায় কয়েকশো ভলান্টিয়ার নেওয়া হয়। ভলান্টিয়ার নিয়ে যে জিনিসটা দেখা হয় সেখানে সেটা হলো যে ওই সেফটি একটু লং টাইমে, এবং যে ইমিউন রিয়াকশনটা দেয় ওই ইমিউন রিয়াকশনটা ওই ভাইরাসের এগেনস্টে প্রতিরোধ গড়ে তুলতে পারবে কিনা সেটা মেপে দেখা হয়। তারপর যখন ফেজ 3-তে আসে, যখন ফেজ 2 যখন ওই ডেটা ভালো হয় তখনই আসতে পারবে ফেজ 3-তে। ফেজ 3-তে হাজার হাজার লোক নেওয়া হয়। এই লোকগুলো কিন্তু শুধু এক দেশ থেকে নেওয়া হবে না, বিভিন্ন পপুলেশন থেকে নেওয়া হয়, যেহেতু ভ্যাকসিনটা দেওয়া হবে সারা বিশ্বে। তো সেই জন্য গ্লোবালি দেখবেন যে বিভিন্ন দেশে এই ট্রায়ালটা দেওয়া হয়। আর এখানে যে মেইন যে জিনিসটা দেখা হয় সেটা হলো সেফটি, এবং একই সাথে ওই ভ্যাকসিনটা ইফেক্টিভ কিনা। তো এটা সেফটিটা কি কারণে গুরুত্বপূর্ণ দেখবেন যে যেটা ডক্টর সেলিম বলছিলেন যে ভ্যাকসিন কিন্তু দেয়া হয় সুস্থ লোকদের, এবং ভ্যাকসিন দেয়া হয় কোটি কোটি মানুষদের। তো আপনি যদি একটু চিন্তা করে দেখেন, যদি 0.001% লোক যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদের যদি কোনো অসুবিধা হয়ে যায়, তাহলে যে কোটি কোটি লোকদেরকে ভ্যাকসিন দেওয়া হবে, একটা বিরাট একটা বড় ধরনের কিন্তু একটা অসুস্থতা অথবা মানে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তার কাজে সেফটি খুবই ইম্পর্টেন্ট। তো এই সেফটি কি কারণে ইম্পর্টেন্ট, তো এটা যদি একটু বলি, দেখবেন যে ইতিহাসে কিছু কিছু ভ্যাকসিন অবশ্যই মানে আমরা যারা সায়েন্টিস্ট তারা ট্রাই করি সব সময় যাতে ভ্যাকসিন সেফ হয়, কিন্তু তারপরেও দেখা গেছে কিছু কিছু হিস্টোরি আছে, যেমন ওই কিছু কিছু ভাইরাসের বিরুদ্ধে যখন ভ্যাকসিন দেয়া হলো তখন দেখা গেল যে ওই যাদেরকে ভ্যাকসিন দেয়া হয়েছে তারা যখন ন্যাচারাল ইনফেকশন পাচ্ছেন তখন ওই ভ্যাকসিনেটেড মানুষগুলো তারা বেশি হারে ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছেন এবং বেশি হারে মারা যাচ্ছেন। তো কাজেই এইটা অ্যাসিওর করতে হবে ভ্যাকসিনকে অবশ্যই। তো সেজন্য ওই ফেজ 3-তে একটা লং টার্ম স্টাডি করা হয় এবং দেখা হয় যে হাজার হাজার মানুষের মধ্যে যদি কোনো রেয়ার যে ওই অ্যাডভার্স ইফেক্টগুলো আছে, যে সাইড ইফেক্টগুলো আছে, সেগুলো ওখান থেকে বের হয়ে আসবে। আবার এই যে ফেজ 3-তে যে জিনিসটা আরও যেটা
দেখা হবে সেটা হলো যে ভ্যাকসিনটা ইফেক্টিভ কিনা। এই ভ্যাকসিনের ইফেক্টিভিটি দেখার জন্য কিন্তু সময় প্রয়োজন। তো কাজেই আসলে মানে আমি একটু অন্যভাবে বলি, যখন ভ্যাকসিন দেওয়া হলো, ভ্যাকসিন দেওয়ার পর ওই লোককে কিন্তু ওই করোনা ভাইরাস দিয়ে এক্সপোজড হতে হবে। যদি এক্সপোজ না হয় তাহলে কিন্তু বুঝতে পারবে না যে উনি ভ্যাকসিন তাকে প্রোটেকশন দিতে পারছে কি না। তো কাজেই মানে এখানে কিন্তু আমি যেমন অ্যানিমেলের মধ্যে যেটা করা যায়, তা আমরা দেখবেন যে ভাইরাসটা অ্যানিমেলের মধ্যে দিতে পারি, কিন্তু মানুষের মধ্যে তো আমরা ভাইরাস পুশ করতে পারবো না, এটা আনএথিক্যাল। সেই জন্য দেখবেন যে যে ন্যাচারাল কোর্সটা থাকে নর্মালি যে ফেজ 3 এটা কিন্তু দেখবেন 1 বছর 2 বছর লম্বা একটা সময়ের জন্য করা হয়। তারপর আবার ভ্যাকসিনের ক্ষেত্রে আরো একটা যে জিনিস গুরুত্বপূর্ণ আসলে সব মেডিসিনের ক্ষেত্রে, বিশেষ করে ভ্যাকসিনের ক্ষেত্রে, সেটা হলো ফেজ 4 একটা ট্রায়াল। যখন ফেজ 3 হয়ে যায়, ফেজ 3 হওয়ার পর দেখবেন যে ফেজ 4-এ এসে ওই যে লং টার্ম একটা সেফটি এটাও দেখা হয়। তো কাজেই দেখবেন যে আমি যদি একটু ইয়েতে ফিরে আসি আমাদের ওই গ্লোব বায়োটেক, তো সেলিম ভাই যেটা বলছিলেন যে এটা ওনারা একটা প্রিপ্রিন্টে পেপার ছাপিয়েছেন, সেটা হলো এমআরএনএ। তো ওদের এমআরএনএ। তো আবার ডক্টর আফতাব যেটা বলছিলেন যে এখন আমরা হলো প্রি ক্লিনিক্যাল স্টেজে আসি, তো আমরা সবাই চাচ্ছি যে ওই ভ্যাকসিন অ্যাডভান্সড হোক, কিন্তু আমি ডক্টর সেলিমের সাথে মানে বলতে চাচ্ছি, যেহেতু ভ্যাকসিন দেয়া হয় সুস্থ লোকদেরকে, কাজেই মানে এর সেফটি এবং এফিকেসি খুব স্ট্রিক্টলি মানে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী ফলো করেই আমাদের গ্লোব বায়োটেককে সামনে এগোতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারেই আজকে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ দিকেই চলে এসেছি। তো এই জায়গা থেকে আমি ডক্টর আফতাব আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি ইউএসএ বসবাস করছেন এবং করোনার ভ্যাকসিন তৈরিতে আপনি কাজ করছেন, আমরা বিশ্বের একেবারে প্রত্যেকের নজর আমেরিকার দিকে থাকে, বিশেষ করে বাংলাদেশে আমরা যারা আমেরিকার দিকে তাকাই, আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমাদের একটু আগ্রহের মাত্রাটা অনেক বেশি। আপনি যদি আসলে আমরা দেখলাম যে কিছুদিন গত 2 দিন আগে উনি হসপিটালাইজ হয়েছেন, জাস্ট এই মুহূর্তে ওনার সর্বসারলিক আপডেট সম্পর্কে আপনার কাছে যেটুকু তথ্য আছে আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, এটা অবশ্যই একটা কন্টেম্পোরারি ইস্যু। সারা বিশ্বের নজর এখন আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট তার শারীরিক অবস্থার উপরে, এবং তার কারণ হচ্ছে যে উনি করোনা ভাইরাসে পজিটিভ এসেছেন। শুধু পজিটিভ না, উনি আক্রান্ত, এবং ওনার আক্রান্তের স্টেজটা এরকম যে ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে। তো এটা এখানকার কর্তৃপক্ষ যেটা বলছে যে এটা ওরা সমস্ত ধরনের কশন নেয়ার জন্যই তাকে হাসপাতালে নিয়েছে, কিন্তু আমরা এটাও জানি যে হাসপাতালে নেয়ার আগে তাকে যে করোনা ভাইরাসের যে পরীক্ষামূলক কিছু চিকিৎসা, সেই চিকিৎসাও দেওয়া হয়েছে। এবং এই চিকিৎসার কথাটা আমি বলে নিই, আমরা এতক্ষণ যে কথা বললাম এই কথায় কিন্তু অনেকবার অ্যান্টিবডি কথাটা এসেছে। অ্যান্টিবডি হচ্ছে আমাদের শরীরের একটা উপাদান যা করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করে, যদি ওরকম নিউট্রালাইজিং একটা অ্যান্টিবডি তৈরি হয়। তো যে পরীক্ষামূলক ট্রিটমেন্টটা আমেরিকার প্রেসিডেন্টকে দেয়া হয়েছে সেটা হচ্ছে 2টা অ্যান্টিবডির ককটেল, এবং এই 2টা অ্যান্টিবডি করোনা ভাইরাসকে চিহ্নিত করতে পারে, করোনা ভাইরাসকে আঁকড়ে ধরতে পারে এবং নিষ্ক্রিয় করতে পারে। এবং এগুলা একটা, এই 2টা অ্যান্টিবডির একটা হচ্ছে যে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের রক্তের থেকে পৃথক করা হয়েছে, পিউরিফাই করা হয়েছে, আর আরেকটা হচ্ছে ল্যাবরেটরিতে বিভিন্নভাবে অ্যান্টিবডি তৈরি করা যায়। তো ল্যাবরেটরিতে তৈরি একটা অ্যান্টিবডি এবং করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের, আমরা যেটা বলি যে প্লাজমা থেরাপি, এই প্লাজমা থেকে কিন্তু একদম সুনির্দিষ্ট অ্যান্টিবডি আলাদা করা যায়। এই 2টা অ্যান্টিবডির ককটেল পিউরিফাই করে একটা পরীক্ষামূলক ড্রাগ তৈরি করা হয়েছে, যেটা 3rd স্টেজে আছে ক্লিনিক্যাল ট্রায়ালে, এবং দেখা গেছে যে ওটা কিছু বেশ ভালো কার্যকারিতা আছে, কিন্তু এটা এখনো অ্যাপ্রুভড হয়নি। অ্যাপ্রুভড হয়নি কারণ হচ্ছে
যথেষ্ট সংখ্যক মানুষের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়নি, কিন্তু যেহেতু সেফ হয়েছে, এটা নিরাপদ মানুষের দেহে কিছু কিছু যে ট্রায়ালের উপাত্ত পাওয়া গেছে, তো সেই উপাত্তগুলো যাচাই করে যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট আক্রান্ত হয়েছে, এরা সমস্ত ধরনের অত্যাধুনিক চিকিৎসা তাকে নিশ্চিত করার জন্যই ওই পরীক্ষামূলক অ্যান্টিবডি ড্রাগটা তাকে দিয়েছে। একই সাথে আমরা রেমডিসিভিরের কথা জানি, সেই ড্রাগটাও সে নিচ্ছে এবং তাকে আমেরিকার একটা হসপিটালে স্থানান্তর করা হয়েছে, যেটা হচ্ছে আমেরিকার মিলিটারি হসপিটাল নামে পরিচিত, এবং সেখানকার চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে আধুনিক চিকিৎসা হসপিটালেই তাকে হসপিটালে করেছে। তার এই চিকিৎসা সুনিশ্চিত করার জন্য একটা খুব ভালো মানের একটা চিকিৎসক টিমও আছে। তো তারা বলছে যে সংক্রমণের এই পর্যায়ে তারা নেক্সট 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখতে চায়, নিবিড় পর্যবেক্ষণে রেখে দেখতে চায় যে তার উন্নতি কতটুকু হচ্ছে, যে ধরনের চিকিৎসা দেয়া হয়েছে সেখানে তার রেসপন্স কতটুকু, এবং সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষার সাথে সাথে করে দেখা হবে যে তার যে শারীরিক সুরক্ষা সেটা কতটুকু নিশ্চিত হবে। যদি এটা নিশ্চিত হয়, আমরা সবাই আশা করি যে মানুষ সুস্থ হয়ে যায়, একজন এরকম দেশের নেতা সুস্থ হয়ে যায়। তো এটা আসলে সময়ের উপর ডিপেন্ড করবে যে আমি একটু জাস্ট আপনার কাছে এই প্রসঙ্গে এসে এবার একটু জানতে চাইব, আপনি যেহেতু ইউএসএ তে কাজ করছেন, যদি কখনো বাংলাদেশে ভ্যাকসিন ডেভেলপমেন্টে শুধুমাত্র করোনা নয়, আদার যে ভ্যাকসিন গুলো, ক্যান্সার, লাইকাস, যক্ষা, এই যেহেতু অন্যান্য রোগের জন্য যদি আপনি এই গবেষণার জন্য সুযোগ পান, তো সেক্ষেত্রে কখনো দেশে সেটেল হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা আপনার? অবশ্যই আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে এই যে কোভিড শুরু হওয়ার পরে আমাদের যে কমিউনিটি আছে, আমি এই প্রসঙ্গে বলতে চাই যে গ্লোব বায়োটেকের আসিফ মাহমুদকে আপনারা সবাই চেনেন। আসিফ এবং আমি একই ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি, ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে। তো এবং গ্লোব বায়োটেকের যে উদ্যোগ আসিফ নিয়েছে, তার যে গবেষণা করছে, আমি মনে করি যে সেখানে যথেষ্ট মেধা এবং যথেষ্ট ইটস ইন গুড হ্যান্ডস, সেখানে যোগ্য হাতে আছে। তো আমাদের যে কমিউনিটি আছে দেশে অনেক অণুজীব বিজ্ঞানী আছে যারা দেশে কাজ করছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, আমাদের বন্ধু, সিনিয়র কিংবা জুনিয়র। এই কোভিড হওয়ার পরে তাদের সাথে আমাদের যোগাযোগটা কিন্তু খুব সক্রিয় এখন। আমরা সপ্তাহে একবার, এরকমও হচ্ছে যে সপ্তাহে 2-3 বার এই বাংলাদেশি যারা বিজ্ঞানী তাদের সাথে যোগাযোগ করছি। বিভিন্ন ধরনের ইনফরমেশনের যে একটা বিনিময় সেটা হচ্ছে, এবং কোন কোন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ানো যায় সেটাও আমরা চিন্তা করছি। আর আপনি যেটা বললেন স্পেসিফিক্যালি যে এরকম কোনো সম্ভাবনা আসলে দেশে যাব কিনা, অবশ্যই যাব। দেশের প্রতি তো একটা ঋণ আছে, তাই না? আমি দেশে পড়াশোনা করেই না হয় এখানে এসেছি, তো দেশে যদি এরকম কন্ট্রিবিউশনের কোনো সুযোগ থাকে, সেখানে দ্বিতীয় চিন্তার অবকাশ নাই। সেখানে অবশ্যই আমি যদি কন্ট্রিবিউট করতে পারি, এবং সেখানে আমার দেখতে হবে যে আমি কন্ট্রিবিউট করতে পারছি কিনা। এখন আমাকে যদি কোনো একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে ডাকা হয়, আমি অবশ্যই সেখানে কন্ট্রিবিউশনের সুযোগ নাই, কিন্তু আমার ধন্যবাদ আপনাকে। আমরা জি প্লিজ শিক্ষা এবং এক্সপেরিয়েন্সকে যদি আমি কাজে লাগাতে পারি, অবশ্যই আমি বিনা দ্বিধায় সেখানে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর সেলিম, আপনার কাছে আসলে জানতে চাইবো যে ফার্স্ট কোয়েশ্চেন, যেটা আমরা একেবারে অনুষ্ঠানে যদিও শেষ প্রান্তে এসেছি, অল্প কথাতেই জানবো যে ইউএস এর মতো একটা রাষ্ট্রে করোনার কারণে আসলে এত প্রাণহানি কেন, আর সেই সাথে জানতে চাইবো আরেকটু যদি আপনি আমাদের আজকের প্রোগ্রামের জন্য বলতেন, ঠিক এই করোনা মোকাবেলা যে একটা করোনাকে পাশে রেখে আমরা যেভাবে এগিয়ে চলেছি, এই থেকে আমাদের বাংলাদেশিদের উদ্দেশ্যে আপনি এটা থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি বা কিভাবে প্রতিরোধ করতে পারি, একটু সচেতনতামূলক দুইটা কথা আপনার কাছ থেকে শুনতে চাইব। অনেক ধন্যবাদ। আবারও আমার এটা মনে হচ্ছে শেষ সময়, আমি একটু র্যাপ আপ করার চেষ্টা করছি। প্রথমটার উত্তর যে ইয়েস, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার 4% কিঞ্চিত অধিক, আর মারা গেছে প্রায় 24% মতো, যারা এই পর্যন্ত মারা গেছেন 10 লাখের মতো। এখানে 2,09,000 বা 8,000 মতো মারা গেছেন। সেটা এখনো
অ্যানালাইসিস হচ্ছে, একজন আরেকজনকে পলিটিসাইজ করা হচ্ছে। আর এখন মনে হচ্ছে আমার পার্সোনাল মতামত যে আগে থেকে যদি বা কন্ট্রোল করা যেত এত মৃত্যু হয়তো হতো না। সেটা কি কারণে হয়েছে ওগুলা বিতর্কের বিষয়, আমি সেই প্রসঙ্গে যেতে চাচ্ছি না। তো এটা অত্যন্ত দুঃখজনক যে পৃথিবীর বুকে এমন প্রসপারাস নেশন চপে যারা আছে এখানে মৃত্যুর হার সবচেয়ে বেশি হলো আর কি, আনফরচুনেট। তো আমি আসল আরেকটা কথায় আসছি যে আপনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশিদের জন্য সবাই, আমরা আজকে ভ্যাকসিনের কথা বললাম, ডক্টর আফতাব এবং আমার কলিগ আরেকজন যে কথা বললেন যে ভ্যাকসিন বস্তুত কয়েকটা জিনিস আপনাকে দেখতেই হবে কেন এত দেরি হয়। সেটা হলো পিউরিটি, ওটা কতদূর শুদ্ধ আছে, ওর মাঝখানে অন্য কিছু নকল ভাবে আছে কিনা, পটেন্সি, ওটা শক্তিটা ঠিক মতো আছে কিনা, সেফটি, যেটা কর্নার স্টোন, এটা সেফ কিনা, এফিকেসি, এটা কাজ করে কিনা। এই চারটার উপর বেসিস করে আমাদের ভ্যাকসিন হবে। এটা যদি না মেট করে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন সেফ হবে না, সেটা আসবে না। এইটা মূলত ওনারা যে কথাটা বললেন এটা। আর আমরা যতই ভ্যাকসিনের কথা বলি, এটা কিন্তু সিলভার বুলেট যে টার্মটা আমরা ইউজ করি, এটা কিন্তু মহৌষধ না। এটা যদিও ঔষধ না, কিন্তু এটা মহা ভ্যাকসিন না। আমি যেটা বলবো, শুধু বাংলাদেশ না, আমাদের এখানে যারা আছে, এখন কথাটা প্রচলিত এইভাবে যে পূর্বে 100 বছর আগে সবচেয়ে মারাত্মক যে লেটেস্ট প্যান্ডেমিকটা হয়েছে, সেটা থেকে উল্লেখ করে ছোটখাটো যে প্যান্ডেমিক হয়েছে সার্স, মার্স, কোনোটাই কিন্তু ভ্যাকসিন দিয়ে কন্ট্রোল হয়নি। অন্য মেজার, পাবলিক হেলথ মেজার্স যেগুলো আছে, যে ডিস্টেন্স রক্ষা করা এবং স্যানিটাইজেশন, মাস্ক পরা, এটা হলো পাবলিক হেলথ। আর হলো মেডিকেল কেয়ার যেটা অ্যাভেলেবল আছে, এইটাই হলো আমাদের বর্তমানের মেইন প্রোটেকশন এই প্যান্ডেমিক থেকে বাঁচার। সেই সূত্রে আমি বলছি ভ্যাকসিন জন্য, ভ্যাকসিন সবার জন্য না, আসতে দেরি হবে। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের পাবলিক হেলথ মেজার এবং যে মেডিকেল কেয়ার, এই দুটোকে, যেমনটি আগের সব প্যান্ডেমিক কন্ট্রোল হয়েছে, ভ্যাকসিন উড বি অ্যান অ্যাডভান্টেজ, অ্যাড টু দিস। এটা যদি কন্টিনিউ করে, এখানে অনেক কথা আছে, কিন্তু সহজে একটা অ্যাকসেপ্টেবল ভ্যাকসিন পাওয়া সময়ের ব্যাপার। কোনো অবস্থাতেই। ধন্যবাদ ডক্টর সেলিম আপনাকে, যে আমাদের আসলে টাইম ফ্রেমের কারণে আজকে আমাদেরকে বিদায় নিতেই হচ্ছে। আমি বিদায় নেওয়ার আগে একবার ডক্টর রেজা করিম আপনার কাছে জানতে চাইবো যে একটু ভিন্ন প্রসঙ্গে, যে যেহেতু নেদারল্যান্ডসে বসবাস করেন, সেই জায়গা থেকে নারীর টানে বাড়ি ফিরতে যখন মন চায় তখন কি করেন, অল্প কথায় যদি বলতেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে প্রায় প্রতি বছরই দেশে আসার চেষ্টা করি। এইবার আসলে করোনার জন্য হয়ে উঠছে না। তো করোনা যখন শেষ হয়ে যাবে, দেখবেন প্রথম যে কাজটাই করব, মানে আমার যেহেতু আব্বা মা বাড়িতে আছেন, তারাও বৃদ্ধ মানুষ, তাদেরকে দেখার জন্য বাড়ি আসবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টর আফতাবুল হক, ধন্যবাদ ডক্টর শেখ সেলিম, ধন্যবাদ ডক্টর রেজা করিম আজকের এই আয়োজনে প্রাণবন্ত এবং সুন্দর আলোচনার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে একেবারেই আজকের আয়োজনের শেষ প্রান্তে চলে আসলাম, সময় হলো বিদায় নেওয়ার। আজকে যাচ্ছি, আমরা আবারও দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে অন্য কোনো প্রবাসীদের সাথে, কথা হবে তাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।